সমুদ্রটা তখন একদম শান্ত ছিল না। জানুয়ারির হিমশীতল বাতাসে উত্তর আটলান্টিকের ঢেউ একটার পর একটা গর্জন করতে করতে আছড়ে পড়ছিল। আকাশ ছিল ধূসর, চারপাশে শুধু পানি আর পানি। ঠিক এই উত্তাল সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল একটি পুরনো তেলবাহী জাহাজ। দূর থেকে দেখলে যে কোনো মানুষেরই মনে হতো এটা একটা সাধারণ রাশিয়ান কার্গো জাহাজ। গায়ে নতুন রং, উপরে উঠছে রাশিয়ার পতাকা, আর জাহাজের গায়ে বড় করে লেখা নাম মারিনারা। কিন্তু এই দৃশ্যটাই ছিল সবচেয়ে বড় ধোঁকা, কারণ বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। এই জাহাজটা কয়েক সপ্তাহ আগেও মারিনারা নামে পরিচিত ছিল না। এর আগের নাম ছিল বেলাওয়ান। প্রায় 15 বছর পুরনো, অনেক জায়গায় মরিচা ধরা একটি ট্যাঙ্কার। আর এই বেলাওয়ানই ছিল ভেনেজুয়েলার তেল পরিবহনের সেই গোপন নেটওয়ার্কের অংশ, যেটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় শ্যাডো ফ্লিট। এই শ্যাডো ফ্লিটের কাজ একটাই, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করা। 2025 সালের ডিসেম্বর মাসে এই জাহাজটা ভেনেজুয়েলার উপকূলে তেল তুলতে গিয়েছিল। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপর আরও কড়া নিষেধাজ্ঞা কার্যকর করে। মার্কিন কোস্টগার্ড সমুদ্রে নজরদারি বাড়িয়ে দেয়। বেলাওয়ানকে শনাক্ত করার পর কোস্টগার্ড জাহাজটাকে থামার নির্দেশ দেয়, কিন্তু সেখানেই গল্পটা মোড় নেয়। বেলাওয়ানের ক্যাপ্টেন সেই নির্দেশ মানেননি, বরং হঠাৎ করেই জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার বন্ধ মানে রাডার স্ক্রিনে জাহাজটা প্রায় অদৃশ্য হয়ে যাওয়া, যেন বিশাল সমুদ্রের বুকে হঠাৎ করেই জাহাজটা মিলিয়ে গেল। আর ঠিক তখন থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য পালানোর গল্প। ক্যারিবিয়ান সাগর ছেড়ে জাহাজটা ছুটতে থাকে আটলান্টিকের দিকে। প্রায় 4000 মাইলের দীর্ঘ এক ধাওয়া শুরু হয়। এই পুরো সময়ে জাহাজের ভেতরেও টানটান উত্তেজনা। ক্রুরা ভালোভাবেই জানতো এই পরিচয় ধরা পড়লে তাদের সামনে কোনো রক্ষা নেই। তাই আগেই পরিকল্পনা করা হয়েছিল। সমুদ্রে চলার মাঝেই জাহাজের গায়ে নতুন রং করা হয়, নাম বদলে ফেলা হয়। বেলাওয়ান আর নেই, নতুন নাম মারিনারা। আর সবচেয়ে বড় চাল, জাহাজের ওপরে তুলে দেওয়া রাশিয়ার পতাকা। এরপর আসে আরো বড় ঘোষণা। রাশিয়া প্রকাশ্যে জানায় এই জাহাজ এখন তাদের রেজিস্ট্রিতে রয়েছে। কেউ যদি এই জাহাজে বাধা দেয় তাহলে সেটাকে রাশিয়ার উপর আঘাত হিসেবে দেখা হবে। এই ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে অনেক বেশি জটিল হয়ে ওঠে। মার্কিন গোয়েন্দারা তখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পায়। রাশিয়া শুধু কাগজে কলমে এই জাহাজ নিজেদের করে নেয়নি, তারা সমুদ্রের নিচে পাঠিয়েছে একটি শক্তিশালী অ্যাটাক সাবমেরিন। পানির নিচে নিঃশব্দে চলা এই সাবমেরিনের একটাই কাজ, যেভাবেই হোক এই তেলের ট্যাঙ্কারকে নিরাপদে রাখা। এই সাবমেরিনের উপস্থিতিতে মার্কিন কোস্টগার্ড বড় সমস্যায় পড়ে যায়। কোস্টগার্ডের জাহাজ মূলত আইন প্রয়োগের জন্য, সাবমেরিনের সঙ্গে সরাসরি জবাব দেওয়ার জন্য নয়। সামান্য ভুল মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত, এমনকি বড় ধরনের সামরিক উত্তেজনাও তৈরি হতে পারত। তবুও যুক্তরাষ্ট্র পিছু হটার সিদ্ধান্ত নেয়নি, তারা অন্য পথ বেছে নেয়। সমুদ্রের নিচে লড়াই না করে আকাশপথ থেকেই পুরো এলাকাকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেয়। মার্কিন ও ব্রিটিশ নজরদারি বিমান একের পর এক আকাশে উঠতে থাকে। সেখান থেকে সমুদ্রে ফেলা হয় ছোট ছোট যন্ত্র, যেগুলোকে বলা হয় স্নোবয়। এই যন্ত্রগুলো পানির নিচের শব্দ শুনে সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। একসময় রাশিয়ান সাবমেরিনও বুঝে যায় সে আর লুকিয়ে নেই। পানির নিচে থাকলেও তার অবস্থান এখন সবার জানা। ঘন্টার পর ঘন্টা আকাশে নজরদারি চলতে থাকে। ট্যাঙ্কার বিমান আকাশেই জ্বালানি সরবরাহ করে, যাতে নজরদারি এক মুহূর্তের জন্য থেমে না যায়। অবশেষে 7 জানুয়ারি ভোরে পরিস্থিতি বদলে যায়। সাবমেরিন তখনও ট্যাঙ্কারের আশেপাশেই ছিল, কিন্তু আকাশ আর সমুদ্র দুটো দিক থেকেই পুরো এলাকা নিয়ন্ত্রণে চলে আসে। খুব ঠান্ডা মাথায় হিসাব করে এক নিঃশব্দ উত্তেজনার মধ্যে দিয়েই এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। উত্তাল সমুদ্রের বুকে বিশ্বের চোখের আড়ালে এভাবেই শেষ হয় এক অসম্ভব ধাওয়ার গল্প।